আমরা বিটিভিকে রিমাইন্ডার নিই, হানিফ সংকেতকে ইন্সপিরেশন ধরে সবাইকে সাদর সম্ভাষণ। মুভির প্রতি একটা ফ্যাসিনেশন আছে, সেই জায়গা থেকে আমাদের নিউ স্টার। সেটা হচ্ছে যে আজকে আমরা ছুটির ঘন্টা নিয়ে কথা বলবো। এটা আমরা বিটিভিতেই দেখছি। তবে এটা মনে হয় যে সময়টা দেখিয়েছিল তখন আমরা সেটা কেউ দেখিনি, এর পরবর্তী সময় দেখেছি। ছুটির ঘন্টাটা হচ্ছে যে 1985 সালের একটা মুভি, আজিজুর রহমান ছিল সেটা পরিচালক। আহ, এটাতে নাম ভূমিকা অভিনয় করেছে সুমন, জ্যাক, শাবানা, শওকত আকবর, আর সুচন্দ্র। তো কাহিনীটা হচ্ছে যে কোরবানির ঈদে সুমন বা খোকন সে নানা বাড়িতে বেড়াতে যাবে, কিন্তু যখন ছুটির ঘোষণাটা আসে, সে স্কুলের ওয়াশরুমে কোনো ভুলবশত বা অসতর্কতায় সে স্কুলের বাথরুমে আটকা পড়ে যায়। সেখানে তার কল্পনা এবং বাস্তবতার একটা হৃদয় বিদারক সিচুয়েশনের মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়। নিয়ে যাও, আমি বাড়ি যাব, আগে তোমরা বাড়িতে নিয়ে যাও। এখানের মধ্যে সুমন চরিত্রে যে ছেলেটা অভিনয় করছে, তার অভিনয় লেভেল একদম ফার্স্ট কান্ট্রির অনেক ভালো ভালো অভিনেতাদের মতো ছিল, এত ন্যাচারাল ছিল। আহ, শাবানা, আমার মনে হচ্ছে যে আমরা তো প্রিভিয়াস যখন আমরা বিটিভিতে মুভি দেখতাম, তখন শাবানার মুভি দেখা হতো খুব ভালোই। তো উনি অনেক ভালো অ্যাক্ট্রেস। তো সেই জায়গা থেকেই শাবানার এই ক্যারেক্টারটা, শ্রীকান্ত ছাড়া এই ক্যারেক্টারটা তার একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল। আরে ও বাস মিয়া, দেখ দেখ, আকবর মে খোকা বাবু কা ছবি আইছে, দেখ তো পাওয়া গেল কিনা। আমি এখনো একটা ক্যারেক্টারের কথা বলি নাই, সেটা হচ্ছে যে রাজ্জাক। রাজ্জাক এখানের মধ্যে সেই 10 মিনিট যেই অভিনয় করছে, আমার কাছে মনে হয়েছে যে আমি যত রাজ্জাকের মুভি দেখছি, আমার কাছে মনে হয়েছে যে রাজ্জাকের এখানে অভিনয়টা কিছু কিছু জায়গায়, আমার কাছে বাংলাদেশের সেরা অভিনেতা হচ্ছে যে হুমায়ুন ফরিদি। তো এই জায়গায় আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে শেষ 10 মিনিট এই মুভিটা যেরকম, যে রাজ্জাক এই জায়গার মধ্যে এই জায়গাটা ব্যালেন্স করতে পারছে, আপস এন্ড ডাউন ভয়েসের এবং তার যে বিল্ড আপটা ছিল। খোকা সাহেব, খোকা সাহেব, খোকা সাহেব, খোকা, খোকা সাহেব। দপ্তরি চাচা, দরজাটা খুলে দাও না। এবার সুমনের কথায় আসি। সুমন অ্যাজ এ ছেলে, 12 বছরের একটা ছেলে, সেই যে ধরনের ডেলিভার দিছে, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইরানি মুভিগুলোর ক্ষেত্রে দেখি। ইরানি ছোট ছোট ছেলে মেয়েরা বা হলিউডের তো সবাই ন্যাচারাল অ্যাক্টর, মালায়ালামের মধ্যেও কিছু রিসেন্টলি দেখা যায়। ইরানি অ্যাক্টররা, আমরা যখন চিলড্রেন অফ হ্যাভেন্স মুভিটা দেখি, তখন ওখানের মধ্যে অনেক ন্যাচারাল অ্যাক্টিং দেখি। তো বাংলাদেশের মধ্যে থেকে এইটা আহ, এরকম ধরনের একটা স্টোরি এবং এরকম পারফরমেন্স, এটা সত্যি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়। আমি কি এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না, আমি কি এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। সুমন যে অভিনয়টা করছে, তার ক্যারেক্টারটা নয়েজ, কিন্তু সে গুড বাই। তাকে টিচাররা খুব পছন্দ করে, তার সহপাঠীরা খুব পছন্দ করে, এবং স্পেশালি আব্বাস মিয়া, রাজ্জাক, তার সাথে তার খুব ভালো একটা বন্ডিং। তো এই দুইটা বন্ডিং এবং এই দুইটা, একজন গিল্ট ফিলনেসে পড়ে যায় আর একজন এই ট্র্যাপটাতে, এটাই মূলত কাহিনীটা এখানের মধ্যে। এদের পারফরমেন্সের সাথে সাথে আমি আরেকজন কি, এই 1980 সালে যেহেতু ছবি, এইটার যে সিনেমাটোগ্রাফার সাধন রায় মের ওনার নাম, উনি ট্রিমেন্ডাস লেভেলের কাজ করছে। বিশেষ করে আহ, ওনার দেয়ালের যেই জিনিসগুলো উনি যেভাবে ক্যাপচার করছে, সেসব জিনিসগুলো আহ, এখনকার সময়ে এখনকার সময়ে ভাই ব্রাদার মধ্যে দুই একজন আছে, এটা খুব রেয়ার দেখা যায়। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা এরকম ডিপ কাজ খুব কম দেখি। আর আহ, এর মিউজিকের মধ্যে একটা গান, আমাদের দেশটা স্বপ্নপুরী, এটা তো সবসময় অল টাইম একটা হিট সং। এটা ছাড়াও একদিন সুখী হবে, এই গানটাও যথেষ্ট ভালো ছিল। কিন্তু
একটা কথা আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই মুভিটা যেটা একটা সত্য ঘটনা আর অ্যাডাপ্টেশনে এটা তৈরি হয়েছে। কিন্তু এটা নিয়ে যে সরফুল একটা জিনিস আছে, এটা যেমন খুব সাকসেসফুল ছবি, এর জার্নিটা কিন্তু ছবিটা যখন তৈরি হয়েছে তখন জার্নিটা কিন্তু খুব বেশি স্মুথ ছিল না, যদ্দূর আমি স্টাডি করে জানতে পারছি। তো সেটা হচ্ছে যে এরকম যে মুভিটা নাকি প্রথম দিয়ে এটা কেউ হলে নিতে চাচ্ছিল না, সেন্সর হচ্ছিল না। আহ, হইতে পারে এটা হয়তো কোনো ট্রু ইনসিডেন্ট বা ওরকম ইয়ে ছিল এরকম কিছু, ওইটা আমি রিসার্চ করি নাই। তবে যেটা আমি দেখতে পাইছি যে ছবিটা প্রথম দিকে খুব স্ট্রাগল করছে। তারপরে পরিচালক সেই ছবিটা নিয়ে প্রথমে মনে হয় 15-20টা হল মালিককে কনভিন্স করে দেন ছবিটা সে ইয়ে করে। দেন ছবিটা মানুষের কাছে এত ভালো লাগে, সেটা আমি যদ্দূর জানি যে এটা 5 মাসও চলে, এবং তখনকার সময় প্রায় 4 কোটি টাকার মধ্যে বিক্রি করে ছবিটা। কিন্তু এত অ্যাপ্রিসিয়েশন, এত সবকিছু হওয়ার পরও এই ছবিটা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে পায়নি। এটা একটা আফসোসের, সুমন পাওয়া ডিজার্ভ করে, যে সাপোর্টিং কাস্টে এটা ডিজার্ভ করে, সিনেমাটোগ্রাফার ডিজার্ভ করে। আহ, সঙ্গীত পরিচালককে না দিলেও সেটা মানা যায়, সত্য সাহা মেবি ছিল সঙ্গীত পরিচালক, ওনাকে না দিলেও সেটা মানা যায়। তো আহ, পরিচালকও ডিজার্ভ করে। আর এটার যেই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আহ, যেই জিনিসটা দেখাইছে, স্পেশালি তার বাথরুমে আটকা পড়ার পর থেকে যেই সিনেমাটার যেই লেয়ারটা শুরু হয়। আহ, আমরা ফার্স্ট কান্ট্রিগুলোতে তো অনেক সার্ভাইভাল ট্র্যাপ মুভি দেখি। আম, আমারও মুভি দেখার বয়স একটু কম। আমি যেটা বুঝি এই মুভিটার এক্সপিরিয়েন্স আপনাকে ওদের থেকে কম্প্যারিজন কোনটা থেকে ফেলবে না, শিওর। 1980 সালের মুভি হিসেবে আপনাকে ফেলবে না, এটা একটা এডিটি। তো আমি বলবো যে আমি এখানে কোনো ধরনের জাজমেন্টে যাবো না, কোনো ধরনের ইয়েতে যাবো না, বা আমার জাজমেন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি কখনো খুব বেশি আহ, অলস টাইম থেকে থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি সব ইউজুয়ালি আমি সবসময় দেখা যেত যে আমি অনেক আগ থেকেই মুভি দেখি। তো করোনার সময় একটা জিনিস হয়েছে যে আহ, তখন বেশিরভাগ সময় মুভিগুলো নতুন আসতেছিল না, তখন আমি অনেক বেশি পুরাতন মুভি দেখা শুরু করি। সেখান থেকে এরকম থট প্রসেসটা। আচ্ছা, সেগুলো আমরা পরবর্তীতে রিভিল করবো কেন কি এগুলো আমরা পরবর্তীতে জানবো। তবে আমি বলবো যে কিছু কিছু টাইমে পুরাতন মুভি দেখা যায়, এবং আমার মনে হচ্ছে যে আম, এখন যে ধরনের মুভি হচ্ছে আহ, সেটা থেকে মনে হয় পুরাতন মুভিগুলো অসম্ভব বেটার কিছু, আহ, অসম্ভব ভালো ভালো মুভি আছে পুরাতন। আহ, কোনো একটা জায়গায় আমি একটা লাইন শুনছিলাম, এটা মেবি স্পিলবার্গ বলছে অথবা কেউ এরকম, বা নাসিরুদ্দিন শাহ বলছে, কোনো একটা জায়গার মধ্যে এটা হয়েছে যে যিনি কোয়াইট অ্যারিস্টোক্রেটেড ওয়ান, এরকম কেউই বলছে এরকম কথাটা হচ্ছে যে এরকম যে ছিল যে কাহিনী কিন্তু 5-6টাই বারবার ঘুরে ঘুরে আবর্তিত হয়। আমার কাছে মনে হয় যে পুরাতন দিনে যে কাহিনীগুলো ছিল সেখানে 5-6টার বেশি ছিল, সেই কাহিনীগুলোকেই বারবার মিক্সিং করতেছে। তো আমি আহ, এটা বলবো যে যাদের মুভির প্রতি ফ্যাসিনেশন আছে তারা মাঝে মাঝে পুরাতন মুভিগুলো চেক আউট করতে পারেন। ভালো মুভি। তো আমাদের ইন্ট্রোর জন্য মনে হয় এতটুকুই ঠিক স্যার। আমরা আসবো, এখানের মধ্যে কোনো জাজমেন্ট আমি এত কিছু জানি না ভাই, তাহলে আমি টেনশনে থাকবো। আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি একটা জিনিস অ্যাসেম্বলিং করবো, তো সেটা কি কেন কেন করবো, তো সেগুলা সময়ের সাথে সাথে যারা ইয়ে আছে তারা নিজেরাই ফিগার আউট করতে পারবে। তো আজকের মতো এতটুকুই ঠিকঠাক। সবাইকে।